লাস্ট ক্লাসে আমাদের টপিক ছিল মহাকর্ষীয় প্রাবল্য ফাঁপা গোলকের জন্য, এবং সেখানে আমরা কি কি দেখছি একটু যদি রিভিউ করি। আমরা লাস্ট ক্লাসটা আমরা গত ক্লাসে ফাঁপা গোলক বা যেটা ছিল হোলো স্ফিয়ার, ফাঁপা গোলকের জন্য আমরা বিভিন্ন পদ্ধতিতে মহাকর্ষীয় প্রাবল্য বের করেছিলাম। প্রথমে বের করছি আমরা কেন্দ্র থেকে স্মল r দূরত্বে, অর্থাৎ যেটাকে বলছিলাম আমরা পৃষ্ঠ থেকে বাইরের দিকে, এবং পৃষ্ঠ থেকে বাইরের দিকের জন্য আমাদের মহাকর্ষীয় প্রাবল্য বের হয়েছিল gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। পৃষ্ঠ থেকে বাইরের দিকে আমাদের প্রাবল্যের সূত্র ছিল gm ডিভাইডেড বাই r স্কয়ার। এরপর আমাদের পৃষ্ঠে আমরা প্রাবল্য বের করলাম ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। আর এরপর আমাদের লাস্টে বের হয়েছিল হচ্ছে যে ফাঁপা ভিতরে প্রাবল্য পাওয়া যায় না, ফাঁপা গোলকের ভিতরে কোনো প্রাবল্য পাওয়া যায় না। এই পর্যন্ত গত ক্লাসে আমরা পড়ছি ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য পাওয়া যায় না। এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস পড়া হয়েছে। লাস্ট ক্লাসে আমাদের এই পর্যন্ত টপিক ছিল যে ফাঁপা গোলকের জন্য আমরা রেজাল্টগুলো দেখছি। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে একটা কঠিন গোলকের জন্য, অর্থাৎ সলিড স্ফিয়ার। কঠিন গোলকের বিভিন্ন বিন্দুতে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বের করব আজকে। কঠিন গোলক বা যেটাকে বলা যায় নিরেট গোলক, কঠিন গোলকের চেয়ে নিরেট গোলক বলাই ভালো, যে নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা। নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা। আমরা নিরেট গোলকের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করব। নিরেট গোলক মানে হচ্ছে একদম সলিড, যাকে বলা হয় যে ভিতরটা সম্পূর্ণ ঠাসা, ভিতরটা সম্পূর্ণভাবে ঠাসা, এই ধরনের একটা কঠিন গোলক। ভিতরটা সম্পূর্ণভাবে ঠাসা অর্থাৎ পুরোটাই ঠাসা একদম। এই ধরনের কঠিন গোলকের জন্য আমাদের প্রাবল্য কি ধরনের হবে? ভিতরটা পুরোটাই ঠাসা। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এই ধরনের কঠিন গোলকের জন্য প্রথম ঠিক আগের মতোই 1 নাম্বার দিবা যে সেন্টার থেকে স্মল r দূরত্বে, সেন্টার থেকে স্মল r দূরত্বে মনে করো এটা a বিন্দু, সেন্টার থেকে স্মল r দূরত্বে a বিন্দুতে আমরা মহাকর্ষীয় প্রাবল্য বের করব। তাহলে 1 নাম্বার দিবা, সবাই 1 নাম্বারটা লেখো। কঠিন গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে, কঠিন গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে। 1 নাম্বার দিবা কঠিন গোলকের বা নিরেট গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে। দেখো, নিরেট গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে। দেখা হচ্ছে? নিরেট গোলকের পৃষ্ঠের বাইরেও যে কোনো বিন্দুতে, যেটা আমার সকল দূরত্ব হিসাব করতে হবে সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে স্মল r। এই ক্ষেত্রে প্রাবল্যের সূত্রে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই বিন্দুতে প্রাবল্য হবে -gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার, কোনো চেঞ্জ নাই। ফাঁপা গোলকের জন্য যা হইছে নিরেট গোলকের জন্য ঠিক সেম উত্তর আসবে, -gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার হচ্ছে ফাঁপা গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে, অর্থাৎ পৃষ্ঠে মনে করো একটা পয়েন্ট নিলাম b বিন্দু, এবং এই ফাঁপা গোলক, এই কঠিন গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R।
এই নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর এবং কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান অর্থাৎ ক্যাপিটাল আর। তাহলে এবার 2 নাম্বার দিবা নিরেট গোলকের পৃষ্ঠে নিরেট গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য নিরেট গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য নিরেট গোলকের পৃষ্ঠে, তাহলে নিরেট গোলকের পৃষ্ঠে মানে হচ্ছে সেন্টার থেকে এই পর্যন্ত পৃষ্ঠে, তাহলে যেহেতু পৃষ্ঠের কি কেন্দ্র থেকে পৃষ্ঠগুলো দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে -gm ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। এই পর্যন্ত সব সেম, ফাঁপা গোলকের সাথে এই পর্যন্ত কোনো পার্থক্য নাই, পার্থক্য হবে পরের থেকে। এই পর্যন্ত শেষ করো, এই পর্যন্ত উঠাও। স্যার এটা কি তড়িৎ প্রাবল্য? তড়িৎ প্রাবল্য কেন? ও সরি থ্যাংক ইউ তড়িৎ প্রাবল্য বলে দিচ্ছি। থ্যাংক ইউ মহাকর্ষীয় প্রাবল্য হবে। স্যার লাস্ট ক্লাসেও তো আপনি তড়িৎ প্রাবল্য বলছিলেন। কত ক্লাসে বলো নাই মহাকর্ষীয় প্রাবল্য হবে। স্যার আমি লিখছি মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য হবে। কত ক্লাসে একই ভুলটা করছিলাম। মহাকর্ষীয় প্রাবল্য স্যার নিরেট গোলকের পৃষ্ঠ হলে মাইনাস হয় কেন? হ্যাঁ বললাম না, নিরেট গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য। আচ্ছা, এখন নিরেট গোলকের ভিতরে যখন যাব, ভিতরে কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রে ভিতরে কিন্তু আমাদের প্রাবল্য 0 আসছিল। ফাঁপা গোলকের ক্ষেত্রে ভিতরে আমাদের প্রাবল্য 0 ছিল, কিন্তু এবার কিন্তু 0 হবে না, এবার ভিন্ন কিছু আসবে। তাহলে এবার 3 নাম্বারটার নাম হবে নিরেট গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা। 3 নাম্বারটা হবে নিরেট গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে নিরেট গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে। আচ্ছা, তাহলে ভিতরে যে কোনো বিন্দু। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই নিরেট গোলকটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নেব। কি রকম? ধরো এই যে তোমার গোলকটা ছিল, এই গোলকটা তো পুরাটা ভর, এই গোলকটার ভিতরে আমরা একটা ক্ষুদ্র গোলক চিন্তা করব। এই গোলকটার ভিতরে আমরা একটা ক্ষুদ্র গোলক কল্পনা করে নেব, এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটা ভর, সম্পূর্ণ জায়গায় ভর আছে, এখানে সম্পূর্ণ জায়গায় ভর দ্বারা পূর্ণ, সম্পূর্ণটা ভর আছে, এখানেও সম্পূর্ণটা ভর আছে, এবং এটার ভিতরেও অভ্যন্তরেও যে ক্ষুদ্র একটা গোলক চিন্তা করছো, এটাও সম্পূর্ণটা ভর আছে। আমরা সিস্টেম কি করলাম, এই যে বাইরে যে একটা গোলক, এই গোলকটা থেকে ভিতরে একটা ক্ষুদ্র গোলক, এই দুটা ভাগ করে নিলাম। মানে মোট কথা নিরেট গোলক থেকে একটা অংশ আমরা বের করে নিলাম। এই জায়গাটা অনেক বড়, আসলে এত বড় না, জায়গাটা একটুখানি হবে, এবং আমরা ভিতরে যে কোনো একটা বিন্দু নিলাম সি। টার্গেট হচ্ছে এই সি বিন্দুতে প্রাবল্য বের করা, এবং সেন্টার থেকে এইটুক দূরত্ব হচ্ছে আগের মতো ক্যাপিটাল আর, আর ভিতরে যে ক্ষুদ্র গোলকটা
সেটা হচ্ছে স্মল আর। ভিতরে যে ক্ষুদ্র গোলকটা তার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে জাস্ট কি একটা নিরেট গোলক, সেই নিরেট গোলকের ভিতরে থেকে একটা ক্ষুদ্র একটা গোলক আমরা কেটে নিছি। এই ভিতরে এটা হচ্ছে ক্ষুদ্র গোলকটা, আর বাইরের পুরো পৃষ্ঠটা এখানেও কিন্তু ভর আছে। তার মানে আমার এখানে এখন সি বিন্দুতে আমি যে মহাকর্ষীয় প্রাবল্য বের করব সেটার উপরে দুইটা জিনিসের ইফেক্ট আছে। একটা হচ্ছে এই যে বাইরের যে একটা গোলক, বাইরের যে একটা অংশ অর্থাৎ আউটসাইড, এই শেলটার যে আউটসাইডের যে মাস, এইটার জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করতে পারবো। আবার এই যে ভিতরে যে সলিড একটা ধরছি তার জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। অর্থাৎ সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য দুইটা জিনিসের জন্য ঘটবে। একটা হচ্ছে বাইরের যে অংশটা আছে যে ভর, তার জন্য এখানে প্রাবল্য পাবো, আর এই ভিতরে যে সলিডটা তার জন্য তো এখানে প্রাবল্য পাবো, কারণ এখানে তো ভর আছে, এখানে সব জায়গায় কিন্তু ভর আছে। এই জায়গাটা কিন্তু কোনো খালি না। আগে বলতেছি আমি বোঝানোর জন্য জিনিসটা অনেক বড় করে দেখাইছি। আসলে এই জায়গার মধ্যে অল্প পুরুত্ব, খুব সামান্য পুরুত্বের ভিতরে দুইটা জিনিস কল্পনা করে নিছি যাতে আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়, প্রবলেমটা। তাহলে কি বললাম, আমাদের সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য দুইটা জিনিসের জন্য ঘটবে। একটা হচ্ছে এই আউটসাইডে যে মাসটা আছে, আউটসাইড মানে বিষয়টা হচ্ছে ধরো সি বিন্দুতে এই পয়েন্টে তুমি যখন সি বিন্দু থেকে উপরের দিকে তাকাইবা, সি বিন্দু থেকে যখন উপরের দিকে তাকাইবা তখন দেখবা ভর আছে। আবার সি বিন্দুটা যে গোলকটার অবস্থিত তারও কিন্তু ভর কাজ করবে এদিকে। অর্থাৎ সি বিন্দুতে প্রাবল্য দুইটার জন্য হবে। একটা হচ্ছে এই আউটসাইড শেল, এই আউটসাইড বা বাইরের যে ভর আছে তার জন্য প্রাবল্য বের করব, প্লাস এই যে ক্ষুদ্র কঠিন গোলকটা তার জন্য প্রাবল্য বের করব, এবং দুইটা আমরা যোগ করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়মটা, এইভাবে আমরা প্রবলেমটা সলভ করব। দেখো এই পর্যন্ত কারো বোঝা গেছে কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকবার একটু বলেন। সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে দুইটা জিনিসের জন্য। একটা হচ্ছে বাইরে যে ভরটা আছে এই ভরের জন্য সি বিন্দুতে প্রাবল্য পাবো, আর এই সি বিন্দুটা যখন একটা কঠিন গোলকের উপর অবস্থিত সেই কঠিন গোলকের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। দুইটার জন্য প্রাবল্য বের করে আমরা যোগ করে দেব। এখন মূল বিষয়টা হচ্ছে সি বিন্দুতে তুমি যখন এই যে বাইরের যে অংশটা আছে এখানে যে ভরগুলো আছে এই ভরগুলোর জন্য তুমি যে সি বিন্দুতে প্রাবল্য বের করবা, এই জিনিসটা দেখো যদি আলাদা করে আমরা দেখাই, এই যে মনে করো বাইরের অংশটা, জাস্ট বাইরের অংশটা কল্পনা করো, আর সি পয়েন্টটা হচ্ছে এখানে আছে। এখানে কিন্তু ভর আছে, আগে বলি এখানে সম্পূর্ণটা ভর দ্বারা পূর্ণ, সাইডেরটা। ভিতরের কঠিন গোলকটা আমরা দেখাচ্ছি না, আপাতত সাইডেরটা আলাদা করে দেখাইলাম। এবার বলো যে এই যে বাইরের যে কঠিন গোলকটা, এই বাইরের যে অংশে যে মাসটা ভর আছে তার জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান কত? তার জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান কত বলো? গত ক্লাসে কিন্তু বুঝাইছিলাম এটা। E equals to gm divided by r minus r square. এখানে তো সাইডে ভর, ভিতরে তো কোনো ভর নাই, আমি তো এইটাকে সরায় ফেলছি, এই ভিতরের কঠিন গোলকটাকে সরায় ফেলছি, শুধু চারদিকে মাস আর সি একটা বিন্দু। স্যার ইকুয়াল 0 0 গুড এমটিএস, থ্যাংক ইউ। 0 এটা গত ক্লাসে তো দেখালাম আমরা যে বাইরে একটা রিং এর মতো, মনে আছে বলছিলাম যে চুরির মতো, শুধু তোমার সাইডে ভর আর ভিতরে একটা পয়েন্ট নিলে মহাকর্ষীয় প্রাবল্যের মান শূন্য হয়ে যায়। এটা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম আমরা। তার মানে তোমার বাইরের যে ভরগুলো আছে তার জন্য মহাকর্ষীয় প্রাবল্যের মান তুমি শূন্য পাইবা। অর্থাৎ তোমাকে আসলে আলটিমেটলি কি করতে হবে, বের করতে হবে যে ভিতরে যে ক্ষুদ্র সলিডটা, যে ক্ষুদ্র একটা গোলক নিছো যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তার জন্য তোমাকে সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তার জন্য তোমাকে সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তার মানে বাইরের যে মাস বা বাইরের যে ভর আছে তার জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান শূন্য। তাহলে আমরা লিখি সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য
আর সি এর আশেপাশে যে সাদা অংশ আছে ওগুলো কি ফাঁকা জায়গা না নিরেট ভরা? ওই জায়গাটা সামান্য পরিমাণ ফাঁকা, সামান্য পরিমাণ ধরে দিচ্ছি ফাঁকা, আচ্ছা আচ্ছা। আমরা ধরে দিচ্ছি। সি বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য দুইটা অংশের জন্য, একটা হচ্ছে E1, এদিকে নিচে লিখে রাখবা, বাইরের অংশের ভরের জন্য, বাইরের অংশে ভর মানে হচ্ছে এই যে এই জায়গাটা, আর প্লাস E2 ভিতরে ক্ষুদ্র নিরেট গোলকের জন্য। দুইটা জিনিস, একটা হচ্ছে সি বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য হবে বাইরে বলতে এই যে জায়গাটা, বাইরে যেটুকু ভর আছে সেটুকের জন্য, প্লাস আর এই যে নিরেট গোলকটা তার জন্য। কিন্তু আমরা তো মাত্র দেখলাম যে বাইরের যে অংশের জন্য ভরের জন্য কোনো মহাকর্ষ প্রাবল্য পাওয়া যাবে না, এটা গত ক্লাসে আমরা দেখে আসছি। তাহলে আমরা এখানে লিখে দেব সরাসরি E1 এখানে 0। তাহলে আমাকে বের করতে হবে আসলে E2 এর মান। তাহলে E2 মানে হচ্ছে এই যে ক্ষুদ্র যে নিরেট গোলকটা তার জন্য আমরা মহাকর্ষ প্রাবল্যটা বের করব, তার জন্য আমরা মহাকর্ষ প্রাবল্যটা বের করব। এটা হচ্ছে আমাদের মূল কাজটা। এগুলো উঠাও। তাহলে আমরা এই ক্ষুদ্র নিরেট গোলকটার মহাকর্ষ প্রাবল্য বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ক্ষুদ্র নিরেট গোলকটার ভর বের করতে হবে, কারণ আমাদের মহাকর্ষ প্রাবল্যের ইকুয়েশন কিন্তু হচ্ছে E gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এই নিরেট ভিতরে যে নিরেট গোলকটা তার ভর নিশ্চয়ই ক্যাপিটাল M না, কারণ এটা সম্পূর্ণটার ভর ছিল, আবার ক্যাপিটাল R এটা সম্পূর্ণটার ব্যাসার্ধ। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম এই ক্ষুদ্র ভিতরে যে নিরেট গোলকটা তার ভরটা বের করা। আচ্ছা, এই জিনিসটা আমরা যখন অভিকর্ষ ত্বরণ বের করছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এজ গভীরে, তখন এই কনসেপ্টটা আমরা আসলে ইউজ এটা কি স্মল এম হবে স্যার? হ্যাঁ, ওই ভরটা কি স্মল এম? হ্যাঁ ওই ভরটা স্মল m হবে, ওই ভরটা বের করতে হবে, ওই ভরটা তো লাগবে আমার। ওই ভরটা আমরা কিভাবে বের করব? আমরা যখন অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করছিলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এজ গভীরে, তো একটা কনসেপ্ট ইউজ করছিলাম। সেই কনসেপ্টটা ছিল কি, যে পৃথিবীর সর্বত্র ঘনত্ব সমান, ডেনসিটি সমান ধরে নিয়েছিলাম। পৃথিবী কিন্তু একটা কঠিন সুষম গোলক যার সব জায়গায় ঘনত্ব সমান। তাহলে ঘনত্ব সমান ধরে আমরা এই ক্ষুদ্র অংশটার ভরটা বের করতে পারি কিভাবে দেখো। পৃথিবীর সব জায়গায় যেহেতু ঘনত্ব সমান, তাহলে আমরা জানি কিন্তু ঘনত্ব মানে কি, রো ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই v। তাহলে সম্পূর্ণটার জন্য যদি আমরা বের করি, রো আসে কত, m, আর v মানে হচ্ছে যেহেতু কঠিন গোলক তার মানে 4/3 পাই ক্যাপিটাল R কিউব, 4/3 R কিউব। এটা হচ্ছে সম্পূর্ণটার জন্য। তাহলে এটার ভরটা বের করে রেখে দিই, m is equal to rho into 4/3 pi into capital R cube। সমীকরণ দিয়ে দিই 1 নাম্বার। তাহলে আশা করি বুঝতে পারছো যে এবার এই ক্ষুদ্র গোলকটার ভর, তাহলে এই ক্ষুদ্র গোলকটার ভর যদি স্মল m হয় তাহলে এর ঘনত্ব হবে rho into 4/3 pi small r cube। এটাকে দিই সমীকরণ নাম্বার 2। তাহলে সি বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য অর্থাৎ E1 এর মান হবে, সূত্র কি, gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার, gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। আচ্ছা, gm তাহলে স্মল m মানে কত আসে, রো ইনটু 4/3 পাই স্মল r কিউব ডিভাইডেড বাই r স্কয়ার। r স্কয়ার একটা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে g রো 4/3 পাই ইনটু স্মল r। এটা কিন্তু একটা প্রাবল্যের ফর্মুলা,
চাইলে আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারি। এটা দিয়ে অঙ্ক করতে গেলে কি লাগবে, স্মল আর এর মানটা লাগবে, রো ডেনসিটি মুখস্থ, জি মুখস্থ, আমরা এখান থেকে সি বিন্দুতে প্রাবল্য পেয়ে যাব। আচ্ছা, কিন্তু আমাদের বইতে এই সূত্রটাকে একটু আবার চেঞ্জ করছে। তারা কি চেঞ্জ করছে, তারা এইখানে রো এর জায়গায় আবার এই যে এই মানটা, রো এর জায়গায় তারা আবার এই মানটা বসায় দিয়েছে, রো এর জায়গায় জাস্ট এই মানটা বসায় দিয়েছে। আমরা বসায় দেব জি, রো মানে হচ্ছে m ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল R কিউব ইনটু 4/3 পাই ইনটু স্মল r। তাহলে কাটাকাটি করলে কি থাকে, কাটাকাটি করলে প্রাবল্য থাকে হচ্ছে gm স্মল r ডিভাইডেড বাই ক্যাপিটাল R কিউব। এটা হচ্ছে তোমার প্রাবল্যের সূত্র, gm স্মল r ডিভাইডেড বাই ক্যাপিটাল R কিউব। আমাদের বইতে এই সূত্রটা আছে, দেখো এটা হচ্ছে নিরেট গোলকের ভিতরে মহাকর্ষীয় প্রাবল্য, নিরেট গোলকের ভিতরে মহাকর্ষীয় প্রাবল্য। গতবার কিন্তু নিরেট গোলকের ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা কোনো মহাকর্ষীয় প্রাবল্য পাইনি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্য পাওয়া গেছে। স্যার ছোট এমটা কিভাবে আসলো? ছোট এমটা কিভাবে আসলো, যদি বড় এমটা রো ইনটু 4/3 পাই r কিউব হয়, তাহলে ছোট এম কত হবে, সেম ভাবেই তো হবে, খালি বড় r এর জায়গায় স্মল r হবে। ক্ষুদ্র গোলকটার ভর জাস্ট খালি রেডিয়াসটা চেঞ্জ, বাকি সব তো ঘনত্ব তো সব জায়গায় সমান, ডেনসিটি তো সব জায়গায় সমান। আমরা তো ক্ষুদ্র নিরেট গোলকটার জন্য আসলে প্রাবল্যটা বের করতেছি, এইজন্য স্মল m হইছে আর দূরত্বটা কত হইছে r², ক্যাপিটাল r এর জায়গায় স্মল r²। ডেনসিটি সব জায়গায় সমান, এটা ধরে তোমাকে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার নিরেট গোলকের জন্য বিভিন্ন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। তোলা হচ্ছে কিনা দেখো। মাঝে লাইনটা কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গায় রো এর জায়গায় এই মানটা বসাই দিছি, এই যে রোতে, এই যে রোটা, এই যে রো এর জায়গায় এই মানটা বসাই দিছি আমরা। বুঝছেন? মুছবো, মুছলাম। তাহলে এবার আমরা কি কি বেরোলো, আমাদের মহাকর্ষীয় প্রাবল্য তিনটা জিনিস পাইলাম এখানে নিরেট গোলকের জন্য। প্রথমে দেখলাম যে 1 নাম্বার পয়েন্ট ছিল পৃথিবীর পৃষ্ঠে, এই নিরেট গোলকের পৃষ্ঠ থেকে r দূরত্বে, নিরেট গোলকের পৃষ্ঠ থেকে r দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন পাইছি gm ডিভাইডেড বাই স্মল r², অর্থাৎ আমরা বলতে পারি 1/স্মল r², পৃষ্ঠ থেকে স্মল r দূরত্বে। 2 নাম্বার পয়েন্ট, পৃষ্ঠে পাইলাম gm ডিভাইডেড বাই ক্যাপিটাল R², অর্থাৎ পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে 1/r², পৃষ্ঠে মানে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত। আর 3 নাম্বার পয়েন্ট লাস্ট যেটা বের করলাম, ভিতরে, ভিতরের যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য পেলাম হচ্ছে আমরা gm স্মল r ডিভাইডেড বাই r3। তো এখানে ক্যাপিটাল R তো সব কনস্ট্যান্ট, তার মানে এই ক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্য প্রপোর্শনাল টু r, এই ক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্য প্রপোর্শনাল টু r। তাহলে আমরা এই তিনটা জিনিসকে এবার গ্রাফে দেখাবো, তিনটা জিনিসকে আমরা গ্রাফে দেখাবো নিরেট গোলকের জন্য। এই তিনটা জিনিস উঠাও। এটা হচ্ছে পৃষ্ঠ থেকে বাইরে, এটা হচ্ছে পৃষ্ঠে, আর এটা হচ্ছে ভিতরের যে কোনো বিন্দুতে, ভিতরের যে কোনো বিন্দু, সকল দূরত্ব হিসাব করা হয়েছে কোথা থেকে, সেন্টার থেকে। আচ্ছা স্যার, এখানে এই যে স্যার 3 নম্বরে যে আরটা বড় হাতে ওটা স্যার কনস্ট্যান্ট? হ্যাঁ, ওটা কনস্ট্যান্ট ব্যাসার্ধ।
এবং এটাও কিন্তু কনস্ট্যান্ট আসলে, কারণ পৃষ্ঠেও কিন্তু প্রাবল্য আসলে কনস্ট্যান্ট। জাস্ট ইকুয়েশন হিসেবে দেখানো হয়েছে পৃষ্ঠেও কিন্তু মহাকর্ষ প্রাবল্য কনস্ট্যান্ট হবে। যদি পৃথিবীর পৃষ্ঠে হয় তবে ই এর মান কিন্তু জি এর সমান, ই ইজ ইকুয়াল টু জি হবে। এই মানটা কিন্তু কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। আর ক্যাপিলার যেহেতু ব্যাসার্ধ সেটা কঠিন গোলক, এজন্য এটা কনস্ট্যান্ট ধরা হয়েছে। আর স্মলার এর মান কিন্তু চেঞ্জ হতে পারে, ভিতরে তুমি বললা 2 মিটার দূরে 1 মিটার দূরে যে কোনো বিন্দুতে হইতে পারে, কিন্তু ক্যাপিটাল আর কিন্তু ওই গোলকটার ব্যাসার্ধ, এইজন্য এটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে। আর এই মানটাও কিন্তু কনস্ট্যান্ট, আগে বলে দেই এই মানটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না, এই মানটা টোটালি কনস্ট্যান্ট, কারণ ব্যাসার্ধ ফিক্সড, এম ফিক্সড, জি ফিক্সড, এজন্য পৃষ্ঠে কিন্তু প্রাবল্য কনস্ট্যান্ট বের হবে, মহাকর্ষীয় প্রাবল্য। শুধু পৃষ্ঠ থেকে বাইরের যে কোনো বিন্দুতে চেঞ্জ হবে বর্গের ব্যস্তানুপাতিক হারে, আর পৃষ্ঠের ভিতরে চেঞ্জ হবে সমানুপাতিক হারে। এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আর এইটা সর্বদাই কি কনস্ট্যান্ট, এটা সর্বদাই কি থাকবে, ধ্রুবক থাকবে, কারণ ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না, এটা সর্বদাই ধ্রুবক থাকবে। এটা সমানুপাতিক না চিহ্ন দেওয়াই ভালো, বেটার হবে। এটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক, এটা ধ্রুবক হবে। এটা ধ্রুবক হবে। স্যার 1 নম্বরে যে ছোট হাতের আর লিখেছেন ওইটা কি আসলে? কেন্দ্র হতে বস্তুর দূরত্ব না পৃষ্ঠ হতে বস্তুর দূরত্ব? যে বিন্দুতে প্রাবল্য বের করবা সেই বিন্দু দূরত্ব, অর্থাৎ পৃষ্ঠ থেকে বাইরে। প্রথম চিত্রটা দেখো একদম। স্যার শুনিনি, আরেকবার বললে ভালো হয়। কেন্দ্র থেকে একদম পৃষ্ঠের বাইরে যে বিন্দুটা ধরছিলাম সেই বিন্দুটার দূরত্ব, প্রথম চিত্রটা। কেন্দ্র থেকে দেখো বাইরে এই বিন্দুটা দেওয়া আছে, ওই বিন্দুটাতে। তাহলে এবার যদি গ্রাফটা অঙ্কন করি আমরা, এটা হচ্ছে আমাদের নিরেট গোলক, এটা হচ্ছে y অক্ষ, এই বরাবর মহাকর্ষীয় প্রাবল্য। তো স্যার গ্রাফটা আঁকতে গেলে স্যার নেট গোলটা আইকে দেখাতে হবে। গ্রাফটা যখন আঁকবো তখন কি স্যার এই যে এরকম গোল করে স্যার নেট গোলকটা চিহ্নিত করে দিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে দেখো প্রথমে আগের বার কিন্তু আমরা দেখছি যে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত আমরা কোনো গ্রাফে মান পাইনি, কারণ সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত কোনো প্রাবল্য পাইনি। কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম যে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত প্রাবল্য কিভাবে বাড়ে, সমানুপাতিক হারে বাড়তেছে। দেখো 3 নাম্বার, যেটা 3 নাম্বার থেকে শুরু হবে, কিন্তু 3 নম্বরে দেখো তোমার ইসি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত কিন্তু প্রাবল্য সমানুপাতিক হারে বাড়তেছে। সমানুপাতিক হারে যদি বাড়ে, তার মানে সমানুপাতিক হারে বাড়া মানে কি হবে, x অক্ষে সমান্তরাল সরলরেখা, x অক্ষে সমান্তরাল সরলরেখা, x অক্ষে সমান্তরাল সরলরেখা, কারণ আমাদের c বিন্দুতে প্রাবল্য কি প্রপোর্শনাল টু r, অর্থাৎ y x, y x, তার মানে এটা হচ্ছে কি x অক্ষে সমান্তরাল সরলরেখা, তার মানে সমানুপাতিক হারে বাড়তাছে। এই যে না, সরি এই ভাবে বাড়তাছে, সমানুপাতিক হারে বাড়তাছে। y mx, y mx এর গ্রাফ সমানুপাতিক হারে বাড়বে। এটা হচ্ছে y mx এর গ্রাফ, মূল বিন্দুগামী সরলরেখা সমানুপাতিক হারে বাড়বে। কোথা থেকে, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত সমানুপাতিক হারে বাড়বে, এবং সেন্টারে কিন্তু মহাকর্ষীয় প্রাবল্য হবে কি সর্বোচ্চ, এটা কনস্ট্যান্ট। সেন্টারে হতে পৃষ্ঠ পর্যন্ত প্রাবল্য সমানুপাতিক হারে বাড়বে, এবং পৃষ্ঠের প্রাবল্য হবে কি সর্বোচ্চ। পৃষ্ঠের প্রাবল্য ছিল আমাদের EB gm/r², এটার চেয়ে বেশি প্রাবল্য আর কোথাও পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত প্রাবল্য বাড়বে সমানুপাতিক হারে, কারণ আর যত বাড়বে প্রাবল্য সমানুপাতিক হারে বাড়বে। ওকে, এবার পৃষ্ঠে যে ম্যাক্সিমাম হবে, অর্থাৎ পৃষ্ঠে এই প্রাবল্যের মানটা হবে সর্বোচ্চ, এইখানে প্রাবল্য হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম। এরপর কি ঘটবে, এরপর যত তুমি বাইরের দিকে যাবে প্রাবল্য বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে, অর্থাৎ এরপরে প্রাবল্য কমবে হচ্ছে এইভাবে।
বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। স্যার y ইকুয়াল mx টা কিভাবে আনলেন? E is equal to r, y is equal to mx না, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না। এটা হচ্ছে E proportional to 1 by r square। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে না, যেখানে ঢালের মান হচ্ছে কত, এখানে ঢাল যেটা বের হবে তোমার, বা যদি এখানে স্ট্রেট লাইন হয় ঢালের মান সবসময় 1 কনস্ট্যান্ট থাকবে, ঢালের মান সবসময় কনস্ট্যান্ট থাকবে এখানে যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা। এইটা হচ্ছে তোমার কঠিন গোলকের জন্য গ্রাফটা, এটা কিন্তু বইতে দেওয়া নেই, আগে বলতেছি উঠায় না। প্রথমে সমানুপাতিক হারে বাড়বে, তারপর পৃষ্ঠে যে সর্বোচ্চ হবে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এর চেয়ে বেশি প্রাবল্য কোথাও পাওয়া যাবে না। এরপর পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাবে আস্তে আস্তে প্রাবল্যের মান কমতে থাকবে বর্গের ব্যস্তানুপাতিক হারে, এবং যখন অসীমে যাবে তখন প্রাবল্যের মান শূন্য হয়ে যাবে। এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখাইছি যে অসীমে গেলে প্রাবল্যের মান শূন্য হয়ে যায়, প্রাবল্য এবং বিভব দুইটার মানই শূন্য হয়ে যায়। ওকে, ঠিক আছে, তো সে পর্যন্ত। আচ্ছা, জি স্যার। তাহলে এবার না স্যার, তোলা হয় না, একটু দাঁড়ান। তাড়াতাড়ি যারা ফেসবুক লাইভ গ্রুপে আছো তারা ওখানে আমাকে ট্যাগ করে দিও। স্যার হইছে। এবার আমরা বের করব হচ্ছে বিভব, এবং সব ক্ষেত্রে মনে রাখবা যে মহাকর্ষীয় প্রাবল্যের মান কিন্তু ঋণাত্মক, কারণ ডিরেকশনটা ভিন্ন, গুরুভার বস্তু যেদিকে আর দূরত্ব কিন্তু ঠিক তার বিপরীত দিকে কাজ করে। আমরা মাইনাস দিয়ে গোনা পরীক্ষা হলে, কিন্তু এই যে এখন যে রাশিমালাটা বের করব মহাকর্ষীয় বিভবের, তার জন্য প্রাবল্যের মানটাকে মাইনাস ধরে কাজ করতে হবে আমাদের। তাহলে আমাদের বিভবের সাথে প্রাবল্যের সম্পর্কটা কি ছিল? বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক ছিল এই ধরনের, VA minus VE ইন্টিগ্রেশন অফ E dr, এখানে লিমিট ছিল RI থেকে RF। আমরা এইভাবে বের করে দেখাইছিলাম যে মহাকর্ষীয় বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক, গত ক্লাসেও তার আগের ক্লাসে আমরা এই কোশ্চেনটা দেখাইছি, এইভাবে বের করছিলাম আমরা। এবং প্রাবল্য বলছিলাম যে বিভব দেওয়া থাকলে আমরা প্রাবল্য বের করব এইভাবে, এটা গত ক্লাসে আমরা ম্যাথও করাইছি। আর যদি প্রাবল্য দেওয়া থাকে তবে বিভব বের করব আমরা এইভাবে, এই সিস্টেম করে। তাহলে এখন আমাদের কি জানা, এখন আমরা কি করব, আমরা বইয়ে যেটা করছে বইয়ে উল্টাটা করছে। বই কি করছে, প্রথমে বিভব বের করছে তারপর প্রাবল্য বের করছে। আমরা কি করব, যেহেতু প্রাবল্য আগে বের করে ফেলছি, আমরা প্রাবল্য ইউজ করে আমরা বিভবের রাশিমালা বের করব, তাহলে বই মতো জটিল হয়ে যাবে অনেক। তাহলে আমাদের প্রথম টাইটেল হবে ফাঁপা গোলকের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। ফাঁপা গোলকের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা, টাইটেল দাও, ফাঁপা গোলকের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। ফাঁপা গোলকের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। তাহলে এটার মধ্যে এক নাম্বার পয়েন্ট কি আসবে? এক নাম্বার পয়েন্ট আসবে ফাঁপা গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে, সবাই লাগবে একটু, ফাঁপা গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে, ফাঁপা গোলকের
পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে, বাইরের যে কোনো বিন্দুতে ফাঁপা গোলকের পৃষ্ঠ হতে বাইরের যে কোনো বিন্দুতে। আচ্ছা, তাহলে ফাঁপা গোলক যার সমস্ত ভর সেন্টারে, এটা আমার গসের ল থেকে আমি বলছিলাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে স্মল r দূরত্বে এই বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা কি ছিল বলো তো? আফসা, মহাকর্ষীয় বিভবের ডেফিনিশনটা বলো। অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে আনতে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। হ্যাঁ, রাইট। অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমরা এই যে এ বিন্দুতে যে বস্তুটাকে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো? আমরা অসীম থেকে নিয়ে আসবো। অসীম থেকে আমরা কোথায় আনবো? এ বিন্দুতে আনবো। কাকে আনবো? একটা একক ভরের বস্তুকে আনতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই তো মহাকর্ষীয় বিভব। তাহলে অসীম থেকে যে আমরা আনবো, তাহলে আমরা অসীম থেকে এ বিন্দুতে আনবো, অর্থাৎ ভি এ মাইনাস ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ইনটু ডি আর, আর লিমিট কত হবে? কোথা থেকে আনতাছি আমরা? অসীম থেকে আনতাছি। কোথায় আনতাছি? এ বিন্দুতে। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব কত? স্মল r। দেখো কোথা থেকে আনতাছি আমরা? অসীম থেকে কোন বিন্দুতে আনছি? এ বিন্দুতে। তাহলে মহাকর্ষীয় বিভব কত হবে? এ বিন্দুর বিভব মাইনাস অসীমের বিভব ইজ ইকুয়াল টু ই এ, এ বিন্দুতে প্রাবল্য ইনটু dr। আর লিমিট কি হবে? কোথা থেকে আনবো? অসীম থেকে কোন বিন্দুতে আনবো? এ বিন্দুতে, অর্থাৎ স্মল r দূরত্বে। তাহলে আমরা কিন্তু জানি যে অসীমে মহাকর্ষীয় বিভবের মান কত জানি হয়? 0। আচ্ছা, তাহলে আমাদের এ বিন্দুতে প্রাবল্য, এটা ফাঁপা হোক নিরেট হোক সব ক্ষেত্রে কিন্তু আমাদের এ বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। মাত্র দেখাইছি, গত ক্লাসে দেখাইছি। আমি বলছি যে এই সূত্রটা প্রমাণ করার জন্য মাইনাসটা ইউজ করতেই হবে তোমার। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের আসে gm divided by small r square into dr। এই পদ উঠাও। উঠানো হয়েছে? আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা দেখো, আমাদের এখানে কনস্ট্যান্ট কে কে? ক্যাপিটাল জি আর ক্যাপিটাল এম, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। এই দুটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। এই দুইটা রাশিকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, VA is equal to GM, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই r স্কয়ার। 1 বাই r স্কয়ার ইন্টিগ্রেশন কে পারো? 1 বাই r না, হলো না। -1 বাই r। রাইট, -1 বাই r, রাইট, -1 বাই r, -1 বাই r। মাইনাসটা বাইরে চলে আসবে, লিমিট বসাবো, r এর জায়গায় স্মল r, সূত্রের মাইনাস 1 বাই ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, অর্থাৎ a বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে gm ডিভাইডেড বাই স্মল r। সব a বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে gm ডিভাইডেড বাই স্মল r।
gm ডিভাইডেড বাই স্মল r। কোথাও লাইট করতে পারে একটু বেশি, না বুঝলে বলবা, লাইটের কারণে অনেক সময় ফোকাসটা নষ্ট হয়ে যায়। gm ডিভাইডেড বাই স্মল r। বুঝা গেছে? তো হয়েছে, বুঝবো? এবার দুই নাম্বারটা আমাকে বেশি কষ্ট করতে হবে না। দুই নাম্বারটা লিখবা কি, ফাঁপাগুলোকে পৃষ্ঠে, দুই নাম্বার লিখবা হচ্ছে ফাঁপাগুলোকে পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব নির্ণয়। ফাঁপাগুলোকে পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব নির্ণয়। ফাঁপাগুলোকে পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব নির্ণয়। তাহলে ফাঁপাগুলোকে যখন আমরা পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব বের করব, দেখো পৃষ্ঠ মানে হচ্ছে এইখানে, অর্থাৎ যেটা নাম দিয়েছিলাম আমরা বি বিন্দু। তাহলে পৃষ্ঠ মানে এখান থেকে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে পৃষ্ঠে যদি মহাকর্ষীয় বিভব বের করতে বলে তাতে কষ্ট করার দরকার নাই, তো জাস্ট স্মল আর এর জায়গায় আমরা কি বসাই দেব, ক্যাপিটাল আর, তাহলেই হয়ে যাবে, আর কিছু চেঞ্জ নাই। কারণ প্রাবল্য সূত্রের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ ছিল না, শুধু স্মল আর এর জায়গায় চেক করে দেখো ক্যাপিটাল আর স্কয়ার ছিল। তার মানে এখানে আমরা কি করব, যখন পৃষ্ঠে বিভব বের করতে বলবে সূত্রের মধ্যে চেঞ্জ হচ্ছে শুধু স্মল gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, জাস্ট এইটুকু চেঞ্জ, স্মল ক্যাপিটাল gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এইটুকুই খালি চেঞ্জ হবে, আর কিছু না। জাস্ট স্মল আর এর জায়গায় আমরা কি দেব, ব্যাসার্ধটা বসাই দেব। তাহলে এবার তিন নাম্বারটা হচ্ছে ফাঁপাগুলোকে ভিতরের যে কোনো বিন্দুতে, ফাঁপাগুলোকে ভিতরের যে কোনো বিন্দুতে, কেন বলতে পারো স্যার ফাঁপাগুলোকে ভিতরের যে কোনো বিন্দুতে, ভিতরের যে কোনো বিন্দু। এর প্রশ্ন হতে পারে স্যার ফাঁপাগুলোকে ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্যটা তো 0, এটা আমরা দেখাইছি গত ক্লাস। তাহলে মহাকর্ষীয় বিভব শূন্য হবে কিনা সেটা হচ্ছে কথা। আচ্ছা দেখি মহাকর্ষীয় বিভব আসলে 0 হয় কিনা। আমরা কোথায় বের করব, এটা ছিল আমাদের এ বি বিন্দু, তাই না? ভিতরে যে কোনো একটা পয়েন্ট নেই, মনে করো এখানে সি বিন্দু, আমরা এই বিন্দুতে প্রাবল্য বের করতে চাই। আচ্ছা তাহলে এটা হচ্ছে 0 থেকে এইটুক ডিসটেন্স হচ্ছে স্মল r, আর এইটুক ডিসটেন্স হচ্ছে আমাদের ক্যাপিটাল R। তাহলে আমরা ভিতরে যখন প্রাবল্য এই বিভবটা বের করব, মহাকর্ষীয় বিভব যখন বের করব, তখন আমাদের ক্ষেত্রে আমরা অসীম থেকে তো একবার a বিন্দুতে আনছি, তারপর আবার বি বিন্দুতে আনছি। এবার আমরা কাজটা কিভাবে করব, আমরা এবার কি করব যে বি থেকে আমরা সি তে আসব। কোথা থেকে আসব, বি থেকে সি তে আসব, মানে আমাদের কাছে আমরা বি বিন্দুটাকে ধরে নিছি এই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের মধ্যে ধরে নিছি আমরা, জাস্ট যদিও পৃষ্ঠে অবস্থিত, মানে আমাদের উদ্দেশ্যটা কি, প্রথমে আমরা অসীম থেকে এ তে আনছি, এ থেকে বি তে আনছি। এবার কি করব, আমরা বি থেকে সি তে নেব, বি থেকে সি তে। টার্গেটটা হচ্ছে এই ধরনের যে আমরা বি থেকে এবার সি তে নিয়ে আসব, তার জন্য আমাকে কি পরিমাণ কাজ করতে হয় সেটা আমরা দেখব। তাহলে যদি বি থেকে সি তে আনতে হয়, তাহলে আমরা আনতাছি কোন জায়গায়, সি তে, মাইনাস বি ইজ ইকুয়াল টু সূত্রে মাইনাস সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বি আর, বি এর থেকে সি তে আনবো, তাহলে ডিসটেন্স কত, সেন্টার থেকে বি এর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, সেন্টার থেকে সি এর দূরত্ব হচ্ছে স্মল আর। কোথা থেকে আনতাছি আমরা, পৃষ্ঠ থেকে সি তে আনতাছি। খেয়াল করো জিনিসটা, ধাপটা চিন্তা করো, পৃষ্ঠ থেকে আমরা সি তে আনবো, কিন্তু অসীম থেকে না। অসীম থেকে যদি এনে ফেলছি, আমরা ধাপে ধাপে কাজটা করতেছি, এইজন্য এবার কি করলাম, পৃষ্ঠ থেকে আমরা সি তে আনবো। তাহলে পৃষ্ঠ থেকে যদি সি তে আনি, দেখো আমাদের ভিসি মাইনাস ভিবি মাইনাস, কিন্তু সিতে তো কোনো মহাকর্ষীয় প্রাবল্য নাই, ফাঁপা বা ফাঁকা গুরুত্বের জন্য।
গত ক্লাসে যেটা দেখাইছি, ফাঁকাগুলোকে বা ফাঁপাগুলোকে ভিতরে কোনো মহাকর্ষ প্রাবল্য পাওয়া যায় না, অর্থাৎ এখানে কিন্তু রেজাল্ট 0, কারণ এখানে কোনো প্রাবল্যই পাবো না। প্রাবল্য না পাই ইন্টিগ্রেশন করে লাভ নাই, কোনো সব 0 কনস্ট্যান্ট, সব বাদ। তার মানে সি বিন্দুতে প্রাবল্য সমান সমান বি বিন্দুতে, সরি, সি বিন্দুতে বিভব সমান হচ্ছে বি বিন্দুতে বিভব। তার মানে বি বিন্দুতে বিভব কত পাইছিলাম, মাত্র দেখছি আমরা -gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তার মানে দেখো, তুমি প্রাবল্য না পাইলেও, মহাকর্ষীয় প্রাবল্য ভিতরে না পাইলেও বিভব কিন্তু পাচ্ছ, মহাকর্ষীয় প্রাবল্য না পাইলেও বিভব কিন্তু পাচ্ছ, এবং সেই বিভব কি হবে, পৃষ্ঠের বিভবের সমান হবে, সেই বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে। এই জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে পার্থক্য কিন্তু এইটাই, মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গাটাই, যে ফাঁকা গোলকের ক্ষেত্রে ভিতরে কোনো প্রাবল্য পাওয়া না গেলেও, ফাঁকা গোলকের ক্ষেত্রে ভিতরে কোনো প্রাবল্য পাওয়া না গেলেও মহাকর্ষীয় বিভব কিন্তু পাওয়া যায়, এবং সেই মানটা কি কনস্ট্যান্ট। কারণ কি, এটা কার সমান, পৃষ্ঠের বিভবের সমান। অর্থাৎ সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত, সেন্টার থেকে তুমি যত এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে না, যে পয়েন্টে যাও না কেন, সব ক্ষেত্রে তোমার বিভব কার সমান হবে, পৃষ্ঠের বিভবের সমান হবে। সব ক্ষেত্রে তোমার বিভব কার সমান হবে, পৃষ্ঠের বিভবের সমান হবে। মনে করো স্যার একটা ফাঁকা গোলকে ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, তোমাকে বের করতে বললো যে 4 মিটার দূরে বিভব কত। 4 মিটার কি 5 মিটারের ভিতরে, মানে এই গোলকটার ভিতরে কোনো বিন্দু, 4 মিটার দূরে তুমি আলাদা করে কোনো বিভব বের করতে পারবে না। তোমাকে কি করতে হবে, ওই 5 মিটার দূরত্বের জন্য যে বিভব, ওইটাই আসলে 4 মিটার দূরত্বের বিভব হবে। মহাকর্ষীয় বিভবের মান ফাঁকা গোলকের ক্ষেত্রে, বার বলছি, ফাঁপা গোলকের ক্ষেত্রে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে। সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে। এই জন্য ফাঁপা গোলকের ভিতরে যে তলটা, এটাকে বলা হয় ইকুইপটেনশিয়াল সারফেস, অর্থাৎ সমবিভব তল, সমবিভব তল। তার মানে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত কোনো বস্তুকে নিয়ে আসতে তোমাকে একই পরিমাণ কাজ করতে হবে, কোনো ভিন্ন কাজ করতে হবে না। ফাঁপা গোলকের জন্য সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত কোনো বস্তুকে নিয়ে আসতে, বা পৃষ্ঠ থেকে সেন্টার পর্যন্ত কোনো বস্তুকে নিয়ে আসতে তোমাকে সমান পরিমাণ কাজ করতে হবে, সেই কাজের মান হচ্ছে g ক্যাপিটাল N ডিভাইডেড বাই ক্যাপিটাল R, যে বিন্দুটি হোক না কেন। এটা যদি স্যার কিসের সমান পরিমাণ কাজ করতে হবে, কি, কিসের সমান পরিমাণ কাজ করতে হবে, ক্যাপিটাল GM ডিভাইডেড বাই R, এই সমান পরিমাণ কাজ করতে হবে। সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বা পৃষ্ঠ থেকে সেন্টারের দিকে কোনো বস্তুকে নিয়ে আসলে সেম পরিমাণ কাজ করতে হবে, এবং সেই কাজের মান সবসময় সমান, এবং সেই কাজ হবে কত, ক্যাপিটাল G ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল R। স্যার অসীম দূরত্ব থেকে স্যার কোনো বিন্দুর বিভব শূন্য। অসীম বিভব শূন্য। ক্লাস করো না, আগে মিস করো না ক্লাস, এই বাসায় করো না। 3 দিন আগে পড়া জিগাও, হাফসা জিগায় 3 দিন আগের অঙ্ক। আচ্ছা, তাহলে এবার যদি গ্রাফটা অঙ্কন করি, আমরা যদি গ্রাফটা অঙ্কন করি আগের মতোই, এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এটা যদি আমাদের রেডিয়াস r হয়, এটা হচ্ছে আমাদের রেডিয়াস r। তো এবার কিন্তু দেখলাম কি, যে আমাদের সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সেম, অর্থাৎ দূরত্ব যাই হোক না কেন, দূরত্ব যাই হোক না কেন, সেন্টার থেকে বিভবের মান কোনো চেঞ্জ হবে না। সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ তুমি যে পয়েন্টে যাও না কেন, এটার মান কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নাই, এখানে 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 সব জায়গায় সমান, এবং সব ক্ষেত্রে কি r এর সমান, সব ক্ষেত্রে r এর সমান। এবং সেন্টার থেকে যত বাইরের দিকে যাইবা, অর্থাৎ দেখো এই বিন্দুতে বিভব কত ছিল, -gm ডিভাইডেড বাই স্মল r, অর্থাৎ এই বিন্দুতে বিভব দেখছি কি, প্রপোর্শনাল টু -1/r, -1/r, ও -1/r। তাহলে তো গ্রাফটা আমাকে ঠিক করে অঙ্কন করতে হবে, কারণ সব জায়গায় তো মাইনাস,
এই গ্রাফটা আইকো না, গ্রাফটা বুঝতে হবে, গ্রাফটা নিচের দিকে অঙ্কন করতে হবে, কারণ আমার x অক্ষের মানগুলি সব কি নেগেটিভ আসবে, y অক্ষের মানগুলি কি সব নেগেটিভ আসবে। তাহলে গ্রাফটা একটু ঠিক করে রাখি, এখানে তো মাইনাস আছে একটা, যেহেতু মাইনাস আছে তাহলে গ্রাফটা আমাকে একটু উপরে অঙ্কন করতে হবে। তাহলে আমরা ব্লকটা নিচে রাখতে হবে, ব্লকটা নিচে রাখি। x y এটা হচ্ছে -1, যেহেতু সব জায়গায় বিভবের মান নেগেটিভ, তার মানে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব এইভাবে বাড়বে, কারণ এখানে কিন্তু বিভবের মান সব নেগেটিভ আসবে। নিচের দিকে অঙ্কন করলাম গ্রাফটা, এবং এরপর কি করবে 1/r। স্যার আপনার কথাগুলো একটু শোনা যাইতেছে না। কথা শোনা যাচ্ছে না, তোমার নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। তাহলে এইভাবে আমার বিভবটা কমতে থাকবে। কারণ আমার সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সমানুপাতিক হারে বাড়বে, বাড়বে বলতে নেগেটিভ দিকে বাড়বে, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত সমানুপাতিক হারে বাড়বে। এরপর যখন পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাবে তখন বিভব ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে, কমতে থাকবে মানে উল্টা দিকে নেগেটিভ হবে, কমতে বলতে এখানে নেগেটিভ যেহেতু আসলে বাড়বে, কারণ আমরা জানি অসীমে বিভব হয় সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মান হচ্ছে কি 0। এরপর যত অসীম থেকে আসবে তত বিভবের মান কমতে থাকবে, অসীম থেকে যত আসবো বিভবের মান আস্তে আস্তে কমবে। এভাবে কমতে থাকবে। এটা বিভবের গ্রাফটা আমরা আগেও দেখাইছিলাম যে বিভবের গ্রাফটা কি হয় নেগেটিভ দিকে হবে, কারণ হচ্ছে এখানে v এর মানগুলো কি সব নেগেটিভ, এজন্য আমরা এটা নিচের দিকে অঙ্কন করছি। আর পৃষ্ঠ থেকে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সমানুপাতিক হারে বাড়বে, বাড়বে যেটাই হোক, আমরা মাইনাস দিয়ে চিন্তা করছি না, বাড়বে, এবং এইভাবে ব্যস্তানুপাতিক হারে কমবে। কমবে বলতে নেগেটিভ দিকে, মানে নেগেটিভ মানে হচ্ছে কমা, মানে হচ্ছে বৃদ্ধি, আর কিছু না। কারণ অসীমে বিভব হবে সর্বোচ্চ, অসীমে বিভব হবে সর্বোচ্চ, আর যত তুমি আস্তে আস্তে ক্ষেত্রের দিকে আসতে থাকবে তোমার বিভবের মান কমতে থাকবে, বিভবের মান কমতে থাকবে। গ্রাফটা উঠাও। রাখা কইছে না স্যার। তাহলে শেষ করো। জি স্যার, তোলা হয়েছে। ওকে, তাহলে এবার আমরা যাব হচ্ছে কঠিন কঠিন গোলকের জন্য। টাইটেল দাও, কঠিন গোলকের ক্ষেত্রে মহাকর্ষ বিভব নির্ণয়। কঠিন বা নিরেট, নিরেট বলা বেটার, সেফ থাকা যায়। নিরেট গোলকের ক্ষেত্রে, আচ্ছা, নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের একটু জিনিস মনে রাখতে হবে, দুইটা জিনিসে কোনো পরিবর্তন হবে না। নিরেট গোলকের ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট, যে বিভবটা আমরা এই বিন্দুতে পাবো সেটা সেম, কোনো চেঞ্জ নাই, এবং আমরা বি বিন্দুতে যেটা পাবো ওইটাও সেম, শুধু চেঞ্জ হবে সি পয়েন্টেরটা। শুধু আমরা সি পয়েন্টেরটা হিসাব করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। সি পয়েন্টটা আমরা হিসাব করব। ওকে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে সি বিন্দুতে আগে আমাদের প্রাবল্যটা কি ছিল, চিত্রটা একটু এঁকে নেই যদি কারো মনে না থাকে। আমাদের ঘটনা ছিল এরকম, আমরা কি করছিলাম, আমরা এই নিরেট গোলকটাকে আমরা দুইটা অংশে ভাগ করছিলাম। আমরা নিরেট গোলকটাকে দুইটা অংশে ভাগ করছি, একটা ছিল বাইরের পার্ট আর একটা ছিল ভিতরের পার্ট। আমরা সেই ভিতরের পার্টের জন্য একটা বিন্দু ধরছিলাম সি, এবং সেই সি বিন্দুতে আমাদের যে প্রাবল্য, সেই প্রাবল্যের রাশিমালা বের করছি আমরা জি এম স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। তাহলে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা সি বিন্দুতে বিভবটা বের করব। নিরেট গোলকের জন্য 1 আর 2 আগের মতোই, শুধু 3 নম্বরের পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, কারণ গতবার 3 নম্বরে ফাঁপা গোলকের জন্য প্রাবল্য 0 ছিল, এজন্য মহাকর্ষ বিভব কনস্ট্যান্ট পাইছি, যেটা মাত্র ব্যাখ্যা করলাম। এই ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট হবে না, এই ক্ষেত্রে চেঞ্জ হবে, কারণ এই ক্ষেত্রে প্রাবল্যের একটা ভ্যালু আছে। আচ্ছা, তাহলে আমরা সি বিন্দুতে যে প্রাবল্যটা বিভবটা যে বের করব, সি বিন্দু বিভবটা বের করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, কোথা থেকে আনবো আমরা, তাকে বি পয়েন্ট থেকে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এখানে যে বি পয়েন্টটা ছিল, ধরো আগের মতোই এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এবং এখান থেকে একটু দূরত্ব হচ্ছে স্মল আর। আমরা কোথা থেকে আনবো, বি থেকে সি তে আনবো, বি থেকে সি তে আনবো। তাহলে বি থেকে সি তে নিয়ে আসি, ভিসি মাইনাস ভিবি মাইনাস ই সি ডিআর, লিমিট হবে ক্যাপিটাল আর টু স্মল আর। বি এর থেকে আমরা সি তে নিয়ে আসতেছি, 3 নাম্বারটা কিন্তু করতেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা বি বিন্দুতে বিভব বের করছি। বি বিন্দুতে বিভব ছিল মাইনাস জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। আচ্ছা, এদিকে দেখা যায়, একটু বলা যায় না, চিত্রটা মুছে দিই। হ্যাঁ, চিত্রটা মুছলাম, চিত্রটা মুছে এখানে লিখি, এই পাশে লেখা বিসি মাইনাস বি এর বিবি হচ্ছে জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর মাইনাস এখানে সি বিন্দুতে প্রাবল্য আমরা বের করছি মাইনাস জিএম স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব ইনটু ভিআর। ওকে, তাহলে এখানে বিসি প্লাস জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, যদি তাড়াতাড়ি করে আমরা জিএম আর কিউব এটাকে একবারে বাইরে নিয়ে এসে পড়ি, যেহেতু কনস্ট্যান্ট, জিএম ডিভাইডেড বাই আর কিউব, এখানে থাকে স্মল আর ডিআর। স্মল আর ডিআর এটা ইন্টিগ্রেশন হচ্ছে, কি ইন্টিগ্রেশন কি বলো একটু, স্মল আর ডিআর এটা ইন্টিগ্রেশন কত হবে, r square by 2, r square by 2, good, r square by 2, r square by 2, r square divided by 2। আর একটা কাজ করি, এখানে প্লাস gm বাই r যেটা ছিল সেটা ওই পাশে নিয়ে যাই, মাইনাস gm ডিভাইডেড বাই r। ওঠা পর্যন্ত হয়েছে না স্যার। রাতে উঠো একটু। তাহলে আমরা দুটো লাইন বুঝলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, 2টা বাইরে নিয়ে আসি। 2টা যেহেতু কনস্ট্যান্ট, 2টাকে বাইরে নিয়ে আসি, ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই 2r কিউব। 2টাকে বাইরে নিয়ে আসলাম, স্মল আর স্কয়ারের জায়গায় স্মল আর স্কয়ার, সূত্রের মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। জাস্ট 2টাকে বাইরে নিয়ে আসছি, আর এর জায়গায় স্মল আর বসাই দিছি, আবার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে নরমাল ক্যালকুলেশন করা, অর্থাৎ লসাগু টসাগু করবা। লসাগু করলে তোমাদের
উত্তর কিরকম আসে আচ্ছা করি, এটাকে গুণ করে দেই, gm ডিভাইডেড বাই এটাকে গুণ করলে 2r কিউব স্মল r স্কয়ার, এটাকে গুণ করলে আসবে gm ডিভাইডেড বাই 2r মাইনাস gm ডিভাইডেড বাই r। জাস্ট গুণ করে দিছি, নরমাল গুণ। আচ্ছা তাহলে এবার লসাগু করে ফেলি। লসাগু আসবে কত? লসাগু আসবে 2r কিউব, তাই না? লসাগু করলে তাই তো আসবে আশা করি। তোমরা চেক করো একটু লসাগু gm r স্কয়ার মাইনাস gm বাই ক্যাপিটাল R স্কয়ার মাইনাস 2 gm ডিভাইডেড বাই ইনটু r স্কয়ার। তাহলে আমাদের এখানে ইকুয়েশন কি আসবে? gm স্মল r স্কয়ার মাইনাস 3gm ক্যাপিটাল R স্কয়ার ডিভাইডেড বাই 2r কিউব bc। চেক করে ঠিক আছে কিনা? আশা করি ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কমন নেই, কমন একটা মাইনাস কমন নিতে পারি, কারণ এটা কি আমাদের সবগুলো সূত্রের মধ্যে, বিভবের সবগুলো সূত্রের মধ্যে একটা মাইনাস আছে। ওই ধারাটা বজায় রাখার জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিই। সবগুলো সূত্রের মধ্যে একটা মাইনাস আছে। তাছাড়াও একটা কারণ হচ্ছে এখানে কিন্তু যেহেতু স্মল r স্কয়ার, খেয়াল করবে স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার, তো অটোমেটিক ভাবে কিন্তু এখানে উত্তরটা মাইনাস আসবে। কারণ স্মল rটা কিন্তু কেন্দ্র থেকে ভিতরে যে কোনো বিন্দু, আর ক্যাপিটাল Rটা কিন্তু ব্যাসার্ধ। তো অবশ্যই এই মানটা বড় আর এই মানটা ছোট, তো ছোট থেকে বড় বিয়োগ করলে অবশ্যই একটা মাইনাস আসবে। এজন্য আগে একটা মাইনাস দিয়ে আমরা কাজটাকে সুন্দর করে রাখি, তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে। স্যার সেকেন্ড লাইনে আর স্কয়ার হবে না? সেকেন্ড লাইনে কোনটা বলো? মাইনাস gm বাই 2r স্কয়ার উপরে। কেন এটা কাটাকাটি যায়? r স্কয়ার r কিউব কাটাকাটি না? gm এখানে চেক করে দাও, দেখো 3r স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার ডিভাইডেড বাই 2r কিউব। এখানে জাস্ট মাইনাসটা কমন নেওয়ার উদ্দেশ্য কিছুই না, সূত্রগুলো সব একই রকম রাখা। আর এছাড়াও মাইনাস না নিলেও কোনো সমস্যা নেই, অঙ্কে তোমার মাইনাস আসবেই, মাস্ট বি। কারণ স্মল r এর মানটা তো ছোট ক্যাপিটাল R এর চেয়ে। উত্তরটা চেক করে নিই বইয়ের সাথে। Hmm, 3r square minus r square gm by 2 a cube r cube, ঠিক আছে, 3a square r square। এই হচ্ছে আমাদের কঠিন গোলকের জন্য মহাকর্ষ বিভবের রাশিমালা। স্যার 3r স্কয়ার আগে বসলো কেন, মাইনাস r স্কয়ার পরে বসলো? মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নাও কিছু। ঠিক আছে, এটাই হচ্ছে। আর এটার কোনো গ্রাফ লাগবে না, কারণ এই কোশ্চেনের কোনো গ্রাফটা আসলে বের করা জটিল একটা, মাইনাস r স্কয়ার এটা গ্রাফটা আসলে মান বসে বের করতে হবে, আলাদা করে এটা গ্রাফ করা যায় না। তাহলে আমাদের এই হচ্ছে মহাকর্ষ বিভব আর প্রাবল্যের থিওরি। মহাকর্ষ বিভব আর প্রাবল্যের থিওরি হচ্ছে এটা। এই হচ্ছে অবস্থা আমাদের। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা?